নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কি গো, আজ কি খবর দেবে? খবর দিচ্ছি, দাঁড়া। তার আগে একটা ধাঁধার উত্তর দে দেখি। কোন ধাঁধা? এক গাছে বহু ফল, গায়ে কাঁটা কাঁটা, পাকলে ছাড়াও যদি হাতে লাগে আঠা। কি গো? আরে কাঁঠাল রে কাঁঠাল। এবার কাঁঠাল দিয়ে একটা বাংলা প্রবাদ বলতো। এটা কিন্তু আমি জানি, গাছে কাঁঠাল গোফে তেল। খুবই ইজি। ভেরি গুড। এবার বল, এই প্রবাদের সঙ্গে আমাদের দেশের কোথায় মিল আছে? ধুস, একের পর এক ধাঁধা, তা কোথায় মিল আছে? ইন্ডিয়া এআই মিশন, ভারতের এআই স্বপ্ন। তা হঠাৎ এআই কোত্থেকে এলো? চীনের নতুন এআই বিশ্বজুড়ে মাথা ব্যথা বাড়িয়েছে। বাজেটে 1 লাফে 3 গুণ টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। আশা নাকি 1 বছরের শেষেই এআই আসবে। বুঝলি, গাছে কাঁঠাল গোফে তেল। মানে চীন যখন এআই লঞ্চ করে আমেরিকার কপালে ভাঁজ ফেলেছে, তখন আমরা নাকি বাজেট বরাদ্দ করছি। এই নিয়ে তো সংসদ তোলপাড় হয়ে গেল কদিন আগে। একটু খুলে বলো। নিজেই দেখে নে। ভারতের কেন্দ্রীয় বাজেটে এআই মডেল তৈরির জন্য 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের বছরের 551 কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। তবে যখন চীন ইতিমধ্যে নিজস্ব এআই মডেল চালু করেছে, আমরা এখনও বাজেট বরাদ্দের পর্যায়ে রয়েছি। এদিকে সীমান্তে চীনের ক্রমবর্ধমান চাপের মুখে আমাদের দেশের সম্পদ ধর্মীয় প্রচারাভিযান এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচারে ব্যয় করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী কেবলমাত্র নির্দিষ্ট শিল্পপতিদের কথাই শুনছেন, যা দেশের সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে যায়। উল্টো দিকে চীনের এআই উন্নয়ন উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। তাদের এআই শিল্পের পরিমাণ 500 বিলিয়ন ইউয়ান, প্রায় 69 বিলিয়ন মার্কিন ডলার, এবং এআই এন্টারপ্রাইজের সংখ্যা 4000-এরও বেশি। চীনের ডিপসিক এআই মডেল ইতিমধ্যেই সিলিকন ভ্যালির প্রযুক্তি দুনিয়াকে আলোড়িত করেছে। অপরদিকে ভারতের এআই বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ন্যাসকমের রিপোর্ট অনুযায়ী এআই ক্ষেত্রে কর্মী সংখ্যা বাড়ছে। বর্তমানে এই সেক্টরে 6 থেকে 6.5 লক্ষ পেশাদার কর্মী কাজ করছেন, যা 2027-এর মধ্যে 10 লক্ষে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। কিন্তু কার্যকরী উৎপাদন কিছুই হচ্ছে না। ভারতের এআই উন্নয়ন চীনের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। কিন্তু স্বপ্ন অনেক, ভাষণ অনেক, বাস্তবে কাজ এগোচ্ছে না কিছুই। আজ চীনের ডিপসিক বাজারে আসার পর বাজেট বরাদ্দ নিয়ে টনক নড়েছে, কিন্তু ভোট ছাড়া কিছু নিয়েই যে তাঁরা ভাবেননি, তা বোঝা গেল এই বাজেটের বিহার প্রীতি দেখেই। বুঝলাম, তো এতে তো আমাদেরও মাথা ব্যথা বাড়বে। ঠিক বলেছিস, বাড়বে। কিন্তু কিভাবে বলতো? ঠিক কিভাবে? রাহুল গান্ধী অভিযোগ করেছেন চীন এখনো ভারতের সীমানার মধ্যেই আছে। সে কি গো, তা কি সত্যি? শেষ খবর অনুযায়ী আমাদের প্রধানমন্ত্রী তা অস্বীকার করেছিলেন। তাহলে ভারতীয় সেনা সেখানে সবসময় প্রস্তুত, কিন্তু সরকার যদি কিছু লুকিয়ে যায়, তাহলে কিন্তু তা হবে ভারতীয় সেনার প্রাণের বিনিময়। মানে সরকার মানুষের কাছে বা সংসদে তথ্য লুকিয়ে যাচ্ছে, আর ওদিকে চীনা আগ্রাসন বাড়ছে। তাহলে তো ভারতীয় সেনাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে, তাই না? ঠিকই তো, কিন্তু আসলে রাহুল গান্ধীর বক্তব্যটা কি? ভালো করে দেখ। ভারতের সংসদে সম্প্রতি রাহুল গান্ধীর বক্তব্য দেশের বর্তমান পরিস্থিতির এক নগ্ন চিত্র তুলে ধরেছে। তিনি সরাসরি আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী সরকারকে, তাদের ব্যর্থতা, বিভ্রান্তিমূলক প্রচার এবং চীনের বিরুদ্ধে নতি স্বীকারের জন্য। গান্ধীর মতে মেক ইন ইন্ডিয়া ভালো ধারণা হলেও মোদী সরকারের ব্যর্থ নীতির কারণে এটি শুধু বিজ্ঞাপন আর প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থেকেছে। বাস্তবে ভারতের উৎপাদন খাত চীনের তুলনায় 10 ধাপ পিছিয়ে পড়েছে। চীনের সেনাবাহিনী 2020 সাল থেকেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের ভেতরে ঢুকে পড়েছে। একাধিক রিপোর্টে বলা হয়েছে যে 4000 বর্গ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে চীন। অথচ প্রধানমন্ত্রী মোদী বারবার বলেছেন কোনো চীনা সেনা ভারতে ঢোকেনি। এটি শুধুই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য নয়, এটি এক প্রকার বিশ্বাসঘাতকতা। ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ স্টাফ স্বয়ং বলেছেন বারবার সীমান্তের এপারে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। এমনকি চীন সম্প্রতি লাদাখের একটি অংশ নিজেদের নতুন প্রদেশ হিসেবে ঘোষণা করেছে। তারা হোটান প্রদেশে 2টি নতুন কাউন্টি তৈরি করেছে, যা আসলে ভারতের ভূখণ্ড। ভারত সরকার কেবল কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে, কিন্তু বাস্তবিক পদক্ষেপ করার সাহস দেখায়নি। রাহুল গান্ধী সংসদে বলেন, যুদ্ধ হয় শুধু অস্ত্র দিয়ে নয়, শিল্প ব্যবস্থার শক্তির উপর ভিত্তি করে। চীনের শিল্প ব্যবস্থা শক্তিশালী, আর মেক ইন ইন্ডিয়ার ব্যর্থতার জন্য ভারত এখন সেই শক্তির সামনে দাঁড়াতে পারছে না। বাস্তবে মোদী সরকারের ব্যর্থ শিল্পনীতি, প্রযুক্তি খাতে পিছিয়ে পড়া এবং চীনের বিরুদ্ধে দুর্বল অবস্থান আজ ভারতকে এক সংকটের মধ্যে ফেলেছে। আমেরিকার মতো
শক্তিশালী দেশ চীনের আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ করছে, কিন্তু ভারত কেবল প্রতিক্রিয়াশীল নীতি নিয়ে চলছে। মোদী সরকার আন্তর্জাতিক পরিসরে চীনের বিরুদ্ধে কোনো কড়া অবস্থান নিচ্ছে না, বরং নিজেদের রাজনৈতিক ইমেজ রক্ষা করতেই ব্যস্ত। মোদী যখন বিদেশ সফরে ব্যস্ত, তখন চীন ভারতের সীমান্ত দখল করে নিচ্ছে। অথচ বিজেপি সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোট রাজনীতি এবং মিডিয়া কন্ট্রোল। মোদী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তারা নিজেদের দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছে। চীনের আগ্রাসনকে অস্বীকার করা, ব্যর্থ শিল্পনীতি এবং প্রতিশ্রুতিবাজি, এগুলোই বর্তমান সরকারের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। রাহুল গান্ধী স্পষ্ট করেছেন যে ভারত যদি চীনের সঙ্গে সত্যিকারের প্রতিযোগিতায় নামতে চায়, তাহলে শুধুমাত্র ধর্মীয় প্রচার, ভক্তিমূলক প্রচারণা এবং প্রধানমন্ত্রীর ইমেজ বিল্ডিং এর বাইরে এসে বাস্তব পদক্ষেপ করতে হবে। শক্তিশালী উৎপাদন ব্যবস্থা, উন্নত প্রযুক্তি খাত এবং কঠোর কূটনৈতিক নীতি ছাড়া ভারত চীনের মোকাবিলা করতে পারবে না। মোদী সরকারের অস্বীকারের রাজনীতি ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে বিপদের মুখে ফেলছে। আজ যদি সীমান্তে চীনের উপস্থিতি স্বীকার করা না হয়, তাহলে কাল হয়তো ভারতকে আরো বড় আগ্রাসনের মুখোমুখি হতে হবে। প্রশ্ন হচ্ছে, মোদী সরকার কি ভারতের স্বার্থকে রক্ষা করবে নাকি নিজের রাজনৈতিক স্বার্থকেই প্রাধান্য দেবে? এ তো ভয়ানক অভিযোগ। তা প্রধানমন্ত্রী কি উত্তর দিলেন? সবকিছুকেই মিথ্যে বললেন, চীন সমস্যার কথা সরাসরি এড়িয়ে গেলেন, আর বেশ কিছু কথা বললেন সেগুলো একই রকম। একই রকম মানে উনি যা বলে থাকেন, যত দোষ সব আগের সরকারগুলোর। আজকে দিন অলরেডি এসেই গেছে। মোদী সরকার দারিদ্রতা 10 বছরে দূর করে দিয়েছে। আচ্ছা দিন এসে গেছে? তা কোথায়? তুই দেখতে পাচ্ছিস না? না তো, রাস্তায় বেরিয়েও তো গরিব মানুষ দেখতে পাই। মহাকুম্ভের ছবিতেও দেখলাম কত কত গরিব মানুষ সেখানে। তুই এসবও দেখতে পাস? যা সত্যি তাই তো দেখবো। না, হয় তোর চোখ খারাপ, নয় তুই দেশদ্রোহী। তুমি আমায় দেশদ্রোহী বললে? আমি কেন বলবো? প্রধানমন্ত্রীর কথাকে চোখ বুজে বিশ্বাস না করলেই তুই দেশদ্রোহী। যাও, মোড অফ করে দিলে। তাই বিয়ন্ড পলিটিক্স আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।